গাজায় আরও জোরদার স্থল অভিযান, বিভিন্ন এলাকায় প্রতিরোধ যোদ্ধাদের সাথে তুমুল লড়াই। আল কুদস ব্রিগেডের হামলায় 4 ইসরায়েলি সেনার মৃত্যু। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনা চলছে, সব জরিপকে ভুল প্রমাণ করে এগিয়ে সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেশকিয়ান। দ্বিতীয় ধাপে গড়াতে পারে নির্বাচন। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত 34 প্রার্থী। প্রচারণায় টার্গেট নিজ কমিউনিটির ভোটাররা। কর্মসংস্থান বৃদ্ধির আশ্বাস। ক্ষমতায় আসতে পারলে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাধান্য থাকবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় বিনিয়োগের সহযোগিতা করা, যাতে এগুলো আরও কর্মসংস্থান ও সুযোগ তৈরি করতে পারে। দর্শক, শিরোনাম দেখছিলেন এতক্ষণ, বিস্তারিত জানাবো, সাথে আছে আমি জান্নাত। গাজায় আরও জোরদার হয়েছে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান। অব্যাহত বিমান হামলাও। 24 ঘন্টায় প্রাণ গেছে 40 ফিলিস্তিনির, আহত 2 শতাধিক। মধ্য গাজায় পানি আনতে গিয়ে প্রাণ হারালো একই পরিবারের 5 জন, এদের মধ্যে এক শিশু রয়েছে। গাজা সিটিতে রাতভর হামলা টার্গেট করা হয় আবাসিক ভবনে। সাবরা অঞ্চলে চালানো হয় ভয়াবহ তাণ্ডব। সিভিল ডিফেন্সের কার্যালয়ে হামলায় মৃত্যু হয়েছে 3 স্বাস্থ্যকর্মীর। মধ্য গাজায় মাঘাজি শরণার্থী শিবিরে বর্বরতা চালায় ইসরায়েলি বাহিনী। রাফায় শাকুশ এলাকা থেকে সেনারা সরে যাওয়ার পর বের হচ্ছে একের পর এক মরদেহ। গাজায় প্রায় 9 মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানি 37,800 এর বেশি, আহত প্রায় 87,000। গাজা এবং আশেপাশের এলাকাগুলোয় ইসরায়েলি বাহিনীর সাথে প্রতিরোধ যোদ্ধাদের চলছে তুমুল লড়াই। হামাসের সাথে আল কুদস এবং আল কাশেম ব্রিগেডের যোদ্ধাদের কঠোর প্রতিরোধ করে তুলেছে। সুজাইয়া এলাকায় কুদস ব্রিগেডের হামলায় প্রাণ গেছে কমপক্ষে 4 ইসরায়েলি সেনার। এই অবস্থায় অভিযানের পাশাপাশি আত্মরক্ষার জন্য আইডিএফ সেনাদের তাগিদ দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। হামাসের রকেট ক্ষেপণাস্ত্রের পর এবার ইসরায়েলি বাহিনীর নতুন আতঙ্কে পরিণত হয়েছে আইইডি বা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস। ধ্বংসস্তূপের পাশে পেতে রাখা হয় এসব বিস্ফোরক। ইসরায়েলি ট্যাঙ্ক বা সাজোয়াজান কাছাকাছি আসলেই ঘটানো হয় বিস্ফোরণ। গাজা ইসরায়েলি বাহিনীর হামলার পরিধি বাড়ার পাশাপাশি উপত্যকার আশেপাশের বিভিন্ন এলাকাতেও পাল্টা অভিযানের মাত্রা বাড়িয়েছে প্রতিরোধ যোদ্ধারা। হামাসের পাশাপাশি আল কুদস এবং আল কাশেম ব্রিগেডের যোদ্ধারা গড়ে তুলেছে কঠোর প্রতিরোধ। এরই মধ্যে সুজাইয়া এলাকায় আল কুদস ব্রিগেডের হামলায় প্রাণ গেছে অন্তত 4 ইসরায়েলি সেনার, আহত হয়েছে 5 জন। রাস্তার পাশে পেতে রাখা আইডির বিস্ফোরণে এই হতাহত হয়। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে সুজাইয়াতে অন্তত 24 দফায় হামলার শিকার হয়েছে ইসরায়েলি বাহিনী। এ অবস্থায় যুদ্ধক্ষেত্র পরিদর্শনে যান ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। অভিযানের পাশাপাশি আত্মরক্ষার জন্য আইডিএফ সেনাদের তাগিদ দেন ইয়োভ গ্যালান্ট। অভিযান চালানো সেনাদের পাশাপাশি প্রতিরক্ষার দায়িত্বে থাকা বাহিনীকেও গোয়েন্দা তথ্য সরবরাহের সক্ষমতা বাড়াতে হবে। এই 2 ধরনের বাহিনীর মধ্যেই সমন্বয় করা এই মুহূর্তে খুব জরুরি। এদিকে পাল্টাপাল্টে হামলার কারণে সুজাইয়া ছাড়ছেন সেখানকার বাসিন্দারা। কর্তৃপক্ষ বলছে এখন পর্যন্ত 60,000 মানুষ হয়েছেন বাস্তুচ্যুত। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে লেবানন থেকে আবারও রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এর পাশাপাশি ট্রাঙ্ক বিধ্বংসী মিসাইলও ছোড়া হয়েছে। তেল আবিবের দাবি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ধ্বংস করে দেওয়া হয়েছে এসব রকেট এবং ক্ষেপণাস্ত্র। অন্যদিকে লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। লেবাননের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকায় লক্ষ্য করে চালানো হয় এসব বিমান হামলা। অভিযানে হিজবুল্লাহ গেরিলাদের ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে আইডিএফ। গেল 9 মাস ধরে চলা ইসরায়েলি হিজবুল্লাহ লড়াই প্রাণ গেছে অন্তত 18 ইসরায়েলি সেনার। অন্যদিকে 300-র বেশি হিজবুল্লাহ যোদ্ধা নিহতের দাবি তেল আবিবের। লোহিত সাগর এবং ভূমধ্যসাগরে আরও 4টি জাহাজ টার্গেট করে হামলা চালিয়েছে হুতিরা। শুক্রবার এক বিবৃতিতে এই দাবি করেন গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারে। জানান, লাইবেরিয়ার পতাকাবাহী একটি জাহাজ লক্ষ্য করে 5টি মিসাইল ছুড়েছে হুতিরা। দাবি, তেলবাহী ট্রাঙ্কার ডেলোনিক্সে সরাসরি আঘাত হেনেছে একটি ক্ষেপণাস্ত্র। ব্রিটিশ পর্যবেক্ষক সংস্থা UKMTO জানিয়েছে, ইয়েমেনের হেদেইদা বন্দর থেকে ছোড়া হয়েছে মিসাইল। এছাড়াও লোহিত সাগরে লনিস শিপ লক্ষ্য করে হামলার কথাও জানিয়েছে হুতি
মুখপাত্র। ভূমধ্যসাগরে গোষ্ঠীটির টার্গেট হয়েছে ওয়েলার অয়েল ট্রাঙ্কার এবং জোহান্সের ময়াস্ক। বোমা হামলায় ইয়েমেনের হুতিদের 7টি ড্রোন এবং একটি কন্ট্রোল সেন্টার ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্সিয়াল বিতর্কে ডোনাল্ড ট্রাম্পের কাছে ধরাশায়ী হয়ে চরম বিপাকে জো বাইডেন। প্রতিদ্বন্দ্বীর সাথে কথা লড়াইয়ে হারের কথা স্বীকারও করেছেন তিনি। তবে ভোটের লড়াইয়ে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বাইডেন। বিতর্কের পরদিনই বিশাল জনসভায় জানিয়েছেন তার মূল লক্ষ্য নভেম্বরের নির্বাচন। যদিও তার পারফরমেন্স নিয়ে হতাশা তৈরি হয়েছে খোদ দলের ভিতরেই, প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর পরামর্শও দিয়েছেন অনেকে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হতে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে হয়নি জো বাইডেনকে। তবে আটলান্টায় সিএনএনের স্টুডিওতে ডোনাল্ড ট্রাম্পের সামনে যেন বড় পরীক্ষার মুখোমুখি হতে হলো তাকে। এলোমেলো শব্দ চয়ন, খেই হারিয়ে ফেলা, কথা আটকে যাওয়া, এক একটি বাক্য শেষ করতে রীতিমতো সংগ্রাম করতে হলো মার্কিন প্রেসিডেন্টকে। বর্তমান মেয়াদের বিভিন্ন ব্যর্থতা নিয়ে জবাবদিহিতায়ও হয়েছেন ব্যর্থ। আবার ক্ষমতায় এলে কেমন পরিকল্পনা সাজাবেন সেটি বলতে গিয়েও খেয়েছেন হিমশিম। প্রেসিডেন্সিয়াল বিতর্কে বাইডেনের এমন টালমাটাল পরিস্থিতির পর উদ্যম ফেরাতে শুক্রবার নর্থ ক্যারোলাইনায় বড়সড় সমাবেশ আয়োজন করে ডেমোক্র্যাটরা। নিজের হতাশাজনক পারফরমেন্সের কথা স্বীকার করে নেন 81 বছর বয়সী বাইডেন। নিজেকে বুড়ো বলেও মেনে নেন। জানান বিতর্ক নয়, তার লক্ষ্য নির্বাচনে জয়। বন্ধুরা, সমাধানে আসতে চাই। সত্যি বলতে আমি জানি আমি তরুণ নই, আগের মতো হাঁটতে পারি না, বলতে পারি না, বিতর্ক করতে পারি না। তবে আমি কি জানি তা নিয়ে নিশ্চিত। আমি জানি কিভাবে সত্যি বলতে হয়, কোনটি সঠিক কোনটি ভুল। আমি জানি কিভাবে আমার কাজটা করতে হয়, কিভাবে কাজ করাতে হয়। বাইডেনের হোঁচট খাওয়া, টালমাটাল কথাবার্তা আর এলোমেলো আচরণ আজকাল ভোটারদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিরক্ত নিজ দলের সমর্থকরাও। আরও 4 বছর শাসন পরিচালনার জন্য ফিট থাকবেন কিনা তা নিয়েও সন্দেহ মার্কিনীদের মাঝে। ডোনাল্ড ট্রাম্প বিতর্কে জিতেছেন। আমি মনে করি তিনিই ভালো অবস্থানে রয়েছেন। অনেক নাগরিকই বিতর্কের জন্য অপেক্ষা করেন, যা অনেক হিসাব বদলে দিতে পারে। একজন বৃদ্ধকে বিতর্কে সংগ্রাম করতে দেখলাম। ডেমোক্রেটদের উচিত অন্য কাউকে প্রার্থী করা। অবশ্য প্রেসিডেন্টের পক্ষে সাফাই গাইলেন রানিং মেট ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। নেভাদায় দেয়া ভাষণে বলেন, এক রাতে নির্ধারণ হবে না কে হবেন প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট নিজেই বলেছেন তার সেরা পারফরমেন্স ছিল না এটি। এই বিতর্কের বড় কোনো প্রভাব পড়বে না। আমাদের প্রেসিডেন্টের ওপর আস্থা রয়েছে এবং তার সক্ষমতায় বিশ্বাস আছে। ভুললে চলবে না, তিনি ডোনাল্ড ট্রাম্পকে একবার পরাজিত করেছেন। আপনাদের সহায়তায় আবার তা হবে। বৃহস্পতি শুক্র 2 দিনে ডেমোক্র্যাটদের তহবিলে যুক্ত হয়েছে $14 মিলিয়ন। বিতর্কের রাতেই সংগ্রহ হয় $8 মিলিয়ন। এটিকেই ইতিবাচক হিসেবে দেখানোর চেষ্টা করছে দলটি। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। আগামী 4 জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সাধারণ নির্বাচন। দিন যত ঘনিয়ে আসছে ততই জমজমাট হয়ে উঠছে নির্বাচনী প্রচার। এবার বাংলাদেশি কমিউনিটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন 34 জন প্রার্থী। এদের মধ্যে প্রধান বিরোধী লেবার পার্টি থেকে এই প্রার্থী হচ্ছেন 8 জন, আর ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি থেকে লড়ছেন 2 বাংলাদেশি বংশোদ্ভূত। যুক্তরাজ্য থেকে সহকর্মী হেফাজুল করিম রকিবের পাঠানো তথ্য আর চিত্রে ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। যুক্তরাজ্যে বর্তমানে বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকদের সংখ্যা 6.5 লাখেরও বেশি। এর মধ্যে ভোটার কয়েক লাখ। 4 জুলাই দেশটির সাধারণ নির্বাচনে প্রভাব রাখবেন বাংলাদেশি বংশোদ্ভূত ভোটাররা। এবারের নির্বাচনে লড়ছেন 34 বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। নিজ কমিউনিটি সহ ভোটারদের কাছে ভোট চাইছেন এসব প্রার্থী। আসছে নির্বাচনে প্রধান বিরোধী দল লেবার পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন 8 বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী, যার মধ্যে 4 জনই বর্তমান এমপি। এর মধ্যে আলোচনায় বঙ্গবন্ধু নাতনি ও যুক্তরাজ্যের বিরোধী দলের সাবেক ছায়ামন্ত্রিসভার সদস্য টিউলিপ সিদ্দিক। লন্ডনের হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে এবারও নির্বাচন করছেন তিনি। আসন্ন নির্বাচনে আসনটিতে 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাক্টন আসনে লড়বেন রূপা হক।
এদিকে বেথনাল গ্রিন অ্যান্ড স্টেপনি গ্রিন আসন থেকে লড়বেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ও লেবার পার্টির বর্তমান এমপি রুশনারা আলী। আসনটিতে তার প্রতিদ্বন্দ্বী আরও 4 বাংলাদেশি, লিবারাল ডেমোক্রেটিক পার্টির রাবিনা খান, স্বতন্ত্র আজমাল মাসরুর, সুমন আহমেদ ও সামউদ্দিন। আসনটিতে লড়াই করবেন মোট 11 জন। ক্ষমতায় আসতে পারলে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাধান্য থাকবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় বিনিয়োগের সহযোগিতা করা, যা ব্রিটিশ অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে এগুলো আরও কর্মসংস্থান ও সুযোগ তৈরি করতে পারে। আমরা যে মেইনস্ট্রিম পার্টি লিবারেল ডেমোক্র্যাট, আমরা গাজার বিষয়ে সবচেয়ে শক্তি, কারণ আমরা বেশি কাজ করছি এটার উপরে। আপনারা জানেন আমরা নভেম্বর 2023 ভোট দিছি ফর সিজফায়ার। সবচেয়ে বেশি বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী লড়ছেন ইলফোর্ড সাউথ আসনে। এখানে 8 প্রার্থীর মধ্যে 5 জনই বাংলাদেশি। প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সৈয়দ সাইদুজ্জামান, রিফর্ম পার্টির রাজ ফরহাদ, গ্রিন পার্টির সাইদ সিদ্দিকী, ওয়ার্কার্স পার্টির গোলাম টিপু ও স্বতন্ত্র নূরজাহান বেগম। স্ট্র্যাটফোর্ড অ্যান্ড বো আসনের বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী ওয়ার্কার্স পার্টির হালিমা খান ও স্বতন্ত্র ওমর ফারুক এবং নিজাম আলী। এছাড়াও পপুলার অ্যান্ড লাইম হাউস আসনে লড়ছেন লেবার পার্টির আফসানা বেগম, স্বতন্ত্র এহতেশামুল হক সহ 8 জন। লোকাল, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল ইস্যুস লইয়া লোকালি অনেক ইস্যুস আমি তুলছি পার্লামেন্টের মাঝে। স্বতন্ত্র 11 প্রার্থী ছাড়াও আসন্ন সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির 2, ওয়ার্কার্স পার্টির 6, গ্রিন পার্টির 3 ও রিফর্ম পার্টি, লিবারেল ডেমোক্র্যাটস পার্টি, সোশ্যালিস্ট পার্টি এবং স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি থেকে 1 জন করে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যুক্তরাজ্যের 650 আসনের বিপরীতে এবার প্রার্থী সংখ্যা রেকর্ড 4515 জন। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত কিছু তথ্য আমরা জেনে নেব। লন্ডন থেকে আমাদের সহকর্মী হেফাজুল করিম রকিব আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন। রকিব, একটু আমাদেরকে জানাবেন, এখন আসলে বাংলাদেশি বংশোদ্ভূত যে প্রার্থীরা নির্বাচন লড়ছেন তাদের প্রস্তুতি কেমন চলছে? একই সাথে জানতে চাই, যেহেতু বাংলাদেশিরা রয়েছে, বাংলাদেশি কমিউনিটি থেকে ভোটার যারা আছেন তারা কি কি প্রত্যাশা করছেন? আপনি জানেন যে যখন ঋষি সুনাক গত 22 মে স্ন্যাপ ইলেকশনের জন্য ঘোষণা দেন, স্ন্যাপ হঠাৎ ইলেকশনের জন্য ঘোষণা দেন, অবশ্যই অনেক দলের কাছে তখন প্রস্তুতি ছিল না। লেবার পার্টি সহ, এই যে লিবডেম সহ, সোশ্যালিস্ট পার্টি সহ, ওয়ার্কার পার্টি সহ এবং রিফর্ম, তাদের কাছে কোনো প্রস্তুতি ছিল না। সেই প্রস্তুতির মাঝে কিন্তু গত 22 মে ঋষি সুনাক, বর্তমান প্রধানমন্ত্রী কনজারভেটিভ যে লিডার, সে স্ন্যাপ ইলেকশনের ঘোষণা দেয়। তারপর থেকে কিন্তু সবাই দূরের মধ্যে আছে কিভাবে ইলেকশনের এই প্রতিদ্বন্দ্বিতা, কিভাবে নিজেকে ভোটারদের কাছে প্রমাণিত করবেন সে যোগ্য, এভাবেই কিন্তু সবাই প্রতিদ্বন্দ্বিতা। তার মধ্যে আপনারা জানেন যে আমাদের যে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ যে 4 জন এমপি ছিলেন, যে প্রথম ব্রিটিশ বাংলাদেশি এমপি রুশনারা আলী এবং টিউলিপ সিদ্দিকী, যে রূপা হক এবং আফসানা বেগম, তারা 4 জন কিন্তু আগে থেকে মাঠে ময়দানে ছিলেন। তারা আগে থেকে ভোটারদের দুয়ারে যাচ্ছিলেন ভোটের জন্য বেসিক্যালি, এবং এখনো পর্যন্ত আমরা নিশ্চিত ধরে নিতে পারি তারা 4 জনই আবার জয়ী হবেন। তার মধ্যে যদি টিউলিপ এবং যদি রুশনারা জয়ী হয়, তারা অবশ্যই মন্ত্রী হবেন, সেটা আমরা এক ধরনের ধরে নিতে পারি। কারণ তারা আগে যে ট্রামগুলোতে, যে আগে তারা 3-4 বার যে এমপি ছিলেন, তার মধ্যে তারা ছায়া মন্ত্রীর দায়িত্ব পালন করছেন বিভিন্ন এই মন্ত্রণালয়ের স্তরে। এবং রুশনারা আলী এই গভর্নমেন্টের আন্ডারে কিন্তু ইনভেস্টর এবং যে আপনার কমিউনিকেশনের, সেই ইন্টারন্যাশনাল ট্রেডের সেই দায়িত্ব ছিলেন রুশনারা আলী বেসিক্যালি। তো সব মিলিয়ে আমরা ধরতে পারি যে আমাদের 4 জন যে এখন আছে তারাও জিতবেন। জি রকিব, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ইরানে শেষ হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা। কোনো প্রার্থী 50% বেশি ভোট না পাওয়ায় দ্বিতীয় ধাপে গড়ালো ভোটাভুটি। রান অফে লড়বেন শীর্ষ 2 প্রার্থী মাসুদ পেজিশকিয়ান এবং সাইদ জালিলি। 1,04,00,000 ভোট পেয়ে প্রথম স্থানে সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেজিশকিয়ান। দ্বিতীয়বার অবস্থানে কট্টরপন্থী প্রার্থী সাইদ জালিলি, তিনি পেয়েছেন 95 লাখ। তবে খাবিরির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আলোচিত প্রার্থী বাগের কালিবাফ রয়েছেন তৃতীয় অবস্থানে, তিনি পেয়েছেন মাত্র 35 লাখ ভোট। সব জল্পনা কল্পনা ভুল প্রমাণ করে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে আছেন সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেজিশকিয়ান। তবে কোনো প্রার্থী একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় লড়াই গড়িয়েছে রান অফে, যেখানে সংস্কারপন্থীরা ভোট দেওয়ার আগ্রহ হারাবে বলে মনে করছেন অনেকেই, যে কারণে বদলে যেতে পারে বর্তমান চিত্র। শেষ পর্যন্ত ফলাফল যাই হোক, ইরানের সাধারণ মানুষ যে পরিবর্তন চায় তা স্পষ্ট হয়ে গেছে অনেকটাই।
মধ্যপ্রাচ্যে অস্থিরতার মধ্যে ইরানে অনুষ্ঠিত হলো প্রেসিডেন্ট নির্বাচন। দুর্বল পররাষ্ট্রনীতি, মন্দাসহ বিভিন্ন ইস্যুতে অস্থির ইরানও। ধারণা করা হচ্ছিল এমন পরিস্থিতিতে দেশ সামলাতে আবারও কোনো কট্টরপন্থী প্রার্থীর হাতেই দায়িত্ব তুলে দিতে যাচ্ছেন দেশটির নাগরিকরা। তবে চমক দেখালো ভোটের ফল। ভোটের আগে নানা জরিপ বলছিল মূল লড়াই হবে কট্টরপন্থী দুই নেতা সাইদ জলিলি ও বাঘের কালিবাফের মধ্যে। কিন্তু সব হিসাব নিকাশ ভুল প্রমাণ করে তাদের পেছনে ফেলে এগিয়ে আছেন একমাত্র সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেজিশকিয়ান। অনেকেই বলছেন পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্ক, হিজাব ইস্যু সহ বিভিন্ন বিষয়ে দেশটির চরমপন্থী অবস্থান আর পছন্দ করছে না ইরানিরা। বিশেষ করে তরুণ প্রজন্ম পরিবর্তন চায় দেশটির সমাজ ব্যবস্থায়। অর্থনৈতিক সংস্কার তো আছেই, পররাষ্ট্রনীতি সহ সমাজের প্রতিটি ক্ষেত্রে সংস্কার চান তারা। নতুন প্রেসিডেন্ট দেশের উন্নয়নে ইতিবাচক পদক্ষেপ নেবেন, সেটাই চাওয়া। শুধু কথা নয়, কাজে বড় হবে এমন কাউকে চাই গদিতে। সেই অনুযায়ী ভোট দিয়েছি। পেজেশকিয়ানকে ভোট দিয়েছি। তাকে যে খুব পছন্দ করি তা নয়, কিন্তু চরমপন্থীদের মতো সমস্যাকে আরো বাড়িয়ে না দিয়ে তার সমাধানের চেষ্টা করবেন বলে বিশ্বাস করি। মোট কথা, দেশের ইতিবাচক পরিবর্তন চাই আমরা। কোনো প্রার্থী 50% বেশি ভোট না পাওয়ায় লড়াই গড়িয়েছে রান অফে। তবে ভোটের দ্বিতীয় দফায় বদলে যেতে পারে এখনকার অবস্থা। কারণ ভোটদানে ব্যাপক অনীহা দেশটির জনসাধারণের। চরমপন্থীদের বিভিন্ন সিদ্ধান্তের কারণে ভোটাধিকার প্রয়োগে আগ্রহ হারিয়েছেন দেশটির বেশিরভাগ নাগরিক, যে কারণে ভোট দ্বিতীয় দফায় গড়ালে সংস্কারপন্থী সমর্থকদের অনেকেই আর ভোট দেবেন না। আর সেই সুযোগে এগিয়ে যেতে পারেন কট্টরপন্থী প্রার্থী জলিলি। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে সবচেয়ে কম সংখ্যক ভোটার উপস্থিতি ছিল এবার। ভোট দিয়েছেন মাত্র 40% ইরানি। ইফাদারা খন্দকার, যমুনা নিউজ। শতাধিক ফ্রন্টলাইনে চলছে রাশিয়া ইউক্রেনের তুমুল লড়াই। দোনেস্কের চাসিভ ইয়ার থেকে রুশ সেনারা কিছুটা পিছু হচ্ছে বলে দাবি কিয়েভের। চলতি বছর আভদিভকা দখলের পর অঞ্চলটিতে অগ্রসরের চেষ্টা করেছে মস্কো সেনারা। শুক্রবার 36টি স্থানে বড় ধরনের হামলার দাবি করেছে রুশ বাহিনী। তবে 27টি স্থানে কঠোর প্রতিরোধের দাবি ইউক্রেনের। নিপ্রোতে 9তলা একটি আবাসিক ভবনে মিসাইল ছুড়েছে রাশিয়া। অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনায় আহত আরও 6 জন। একই দিন ইউক্রেনীয় সেনাবাহিনীর জেনারেল স্টাফ বলেন খার্গিভ এবং কুপিয়ান্সকে 24 ঘন্টায় 131টি ফ্রন্টলাইনে লড়েছে সেনারা। সবচেয়ে ভয়াবহ সংঘাত চলছে পেক্রোস্কভে। আবারও পরমাণু অস্ত্র বহনে সক্ষম মাঝারি এবং স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদন করতে চলেছে রাশিয়া। শুক্রবার এই ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির জেরে এসব সমরাস্ত্রের উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মস্কো। তবে ওয়াশিংটন চুক্তি নিয়ে বেরিয়ে গিয়ে এই ধরনের অস্ত্রের উৎপাদন অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। তাই মস্কো পুরনো নীতিতে ফিরবে বলে জানান পুতিন। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর উপর কালো জাদু করার অভিযোগে গ্রেফতার হলেন দেশটির এক নারী মন্ত্রী। দেশটির জলবায়ু পরিবর্তন এবং জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন ফাতিমাত শামনাজ আলী। বৃহস্পতিবার রাজধানীর মালে থেকে ফাতিমাত সহ আটক করা হয় 3 জনকে। তদন্তের জন্য নেওয়া হয়েছে 1 সপ্তাহের পুলিশি হেফাজতে। স্থানীয় গণমাধ্যমগুলোর দাবি, প্রেসিডেন্টের ওপর কালো জাদু করার দায়ে অভিযুক্ত তিনি। ভারত মহাসাগরীয় দেশটিতে জাদুবিদ্যা কোনো ফৌজদারি অপরাধ নয়, তবে ইসলামিক আইন অনুযায়ী এই ধরনের কার্যকলাপের দায়ে হতে পারে 6 মাসের কারাদণ্ড। এর আগে 2012 সালে পুলিশের উপর অভিশপ্ত মোড়ক নিক্ষেপের অভিযোগে বিরোধীদের রাজনৈতিকের সমাবেশ বন্ধ করে দিয়েছিল প্রশাসন। বিশ্বের অন্যতম শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলে এবং ভারতীয় শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ের বিয়ে নিয়ে নানা কাণ্ড কারখানার যেন শেষ নেই। এবার আলোচনায় অনন্ত রাধিকার বিয়ের নিমন্ত্রণপত্র। বিয়েতে অতিথিদের নিমন্ত্রণ জানানো হয়েছে সোনালী রঙের একটি বাক্স পাঠিয়ে। চকচকে সেই বাক্সে রয়েছে আভিজাত্য, শিল্প, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার বিশেল। বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির সাথে ভারতীয় শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের বিয়ের আনুষ্ঠানিকতা চলছে বেশ কয়েক মাস ধরেই। এর মধ্যে বিয়ের নিমন্ত্রণপত্র পাঠানো শুরু হয়েছে অতিথিদের কাছে। সেই নিমন্ত্রণপত্রের ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। নিমন্ত্রণপত্রের বক্সটির ঢাকনা খোলার পর বেরিয়ে আসে কমলা রঙের আরেকটি বক্স, যার উপরে ছিল বিষ্ণুর ছবি। আর বক্স খুলতেই বাজতে থাকে বিষ্ণু মন্ত্র।
ভেতরে আরও আছে সোনালী রঙের বই। সে বইয়ের ভেতরে মূল নিমন্ত্রণপত্র। বইয়ের পাতা উল্টাতেই দেখা যায় গণেশের ছবির ফ্রেম, তার পাশে লাল রঙের ভেলভেটের ওপর অনন্ত রাধিকার বিয়ের তারিখ ও ভেন্যু। এর পরের পৃষ্ঠায় দেখা যায় আরেকটি নকশা। সেখানে থাকা ফিতা টান দিতেই উঠে যায় নিমন্ত্রণপত্রের পর্দা। ভেতর থেকে বেরিয়ে আসে হাতে লেখা নিমন্ত্রণপত্র। বই শেষের কভার পৃষ্ঠায় ছিল ঋগ্বেদের মন্ত্র। সেই বক্সে ছিল আরেকটি কমলা রঙের ছোট বাক্স। এটি খুলতেই মনে হবে কোনো মন্দিরে একসাথে পাশাপাশি দাঁড়িয়ে আছেন 4 জন দেবদেবী। মূল বক্সে আরও ছিল একটি কাপড়ের ব্যাগ, এর ভেতরে কাশ্মীরি পশমিনা চাদর। 12 জুলাই জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে হবে অনুষ্ঠান, চলবে 3 দিন ধরে। বিয়ের পরদিন হবে শুভ আশীর্বাদ ও মঙ্গল উৎসব, আর এর পরদিন বিবাহোত্তর সংবর্ধনা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দর্শক, শেষ করছি যমুনা আইডেস। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।